অবশেষে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীকে ছাড়ছে ইসরায়েল। ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। তেল আবিবের হুমকির পর পশ্চিম তীরে শরণার্থী শিবির ছাড়ছেন বাসিন্দারা। ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ভুলতে হবে ইউক্রেনকে, মন্ত্রিসভার বৈঠকে বললেন ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পুতিনকেও ছাড় দেওয়ার আহ্বান। এবার তাইওয়ান উপকূলের কাছে চীনের সামরিক তৎপরতা, সতর্কতা ছাড়াই মহড়া চালানোয় তীব্র নিন্দা তাইপের। আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজের নিরাপত্তার জন্য হুমকি আখ্যা। এবং যে কোনো যুদ্ধ মোকাবেলায় শক্তিশালী সামরিক বাহিনী গড়তে চায় উত্তর কোরিয়া। রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ, দাবি দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। ইউক্রেনকে পশ্চিম সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্টকেও ছাড় দিতে হবে বলে মার্কিন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে জানান তিনি। এদিন গাজা ইস্যুতে ট্রাম্প বলেন, উপত্যকাটিতে যুদ্ধবিরতির পরবর্তী ধাপের বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% কর আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর বুধবার মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। খোলামেলা কথা বলেন ইউক্রেন যুদ্ধ, গাজায় সংঘাত ইস্যুতে। নিজের সিদ্ধান্তের কথা জানান বিভিন্ন দেশের ওপর কর আরোপের বিষয়ে। বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরেই তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন। এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে। জোটে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণেই এই যুদ্ধ শুরু হয়েছিল বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। গাজা ইস্যুতেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, জানান হামাসের সঙ্গে চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পরে যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নেতানিয়াহুকে। চুক্তির ভবিষ্যৎ এবং পরবর্তী ধাপ কিভাবে এগোবে তাও ইসরায়েলকেই ঠিক করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দেশের ওপর আরোপিত কর নিয়েও আলোচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের ওপর 25% কর আরোপ করতে যাচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি বলেন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করবে না তার প্রশাসন। প্রশাসন থেকে আরও কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের কাজের হিসাব চেয়ে পাঠানো ইমেইলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা এখনও সেই মেইলের উত্তরে কিছু জানায়নি তাদের খুঁজে বের করা হবে। এদিন ক্যাবিনেট বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ছিলেন ইলন মাস্কও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হলেও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ উন্নয়ন ও ব্যবহারে 6 থেকে 7 বছর সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ট্রাম্পের $500 বিলিয়ন এই চুক্তির দিকে তাকিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন খনি শ্রমিকরা। তাদের আশা, পুনরুজ্জীবিত হয়ে উঠবে ইউক্রেনের অতি গুরুত্বপূর্ণ বিরল খনিজ সম্পদ। বিশ্বের অন্যতম বৃহৎ গ্রাফাইট মজুতকারী দেশ ইউক্রেন, কিন্তু যুদ্ধ এবং দীর্ঘদিনের বিনিয়োগের অভাবে দেশটি এখন বড় চ্যালেঞ্জের মুখে। তবে এরই মধ্যে এক গুরুত্বপূর্ণ চুক্তির প্রস্তাবনা উঠেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যা দেশটির ধুঁকতে থাকা খনিজ খাতকে আবারও শক্তিশালী করে তোলার সম্ভাবনা দেখাচ্ছে। ইউক্রেনের জাভালিভস্কি গ্রাফাইট খনির প্রধান নির্বাহী কর্মকর্তা ওস্তাপ কস্টিউকের দাবি, তাদের গ্রাফাইটকে গ্রাফিনে রূপান্তর করা সম্ভব, যা বিশ্ববাজারে হাজার হাজার ডলারে বিক্রি হতে পারে। তবে বিনিয়োগের অভাবে এই লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আমরা জানি আমাদের গ্রাফাইট উচ্চ প্রযুক্তিতে ব্যবহার করা যেতে পারে। এটি গ্রাফিনে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 কিলোগ্রাম গ্রাফিনের মূল্য লাখ লাখ ডলার হতে পারে। তবে ইউক্রেনের খনিজ সম্পদের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ শুধু গ্রাফাইটে সীমাবদ্ধ নয়। লিথিয়াম এবং টাইটানিয়ামের মতো অন্যান্য বিরল উপাদানগুলোর অংশও চায় তারা, যা বৈদ্যুতিক যন্ত্রপাতি, শক্তিশালী ম্যাগনেট এবং অন্যান্য প্রযুক্তি তৈরিতে ব্যবহৃত হয়। এ অবস্থায় ইউক্রেনের বিরল খনিজ সম্পদ আহরণে বড় অঙ্কের বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র, যার বিনিময়ে ট্রাম্প কিয়েভকে সমর্থন দিতে প্রস্তুত। এ উদ্দেশ্যে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গত সপ্তাহে কিয়েভ সফর করেন, যেখানে
ইউক্রেনের খনিজ সম্পদের উন্নতি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। যুদ্ধ শুরু হওয়ার পর অস্ট্রেলীয় অংশীদার অর্থায়ন বন্ধ করে দিলে ইউক্রেনের খনিগুলো আর্থিক সংকটে পড়ে। এছাড়া খনির বহু শ্রমিক সামরিক বাহিনীতে যোগ দেন। যুদ্ধে নিহত হন অনেকে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে ইউক্রেন মার্কিন বিনিয়োগের অপেক্ষায় আছে, যা তাদের খনিজ শিল্পকে পুনরুজ্জীবিত করতে পারে। যুক্তরাষ্ট্র বিনিয়োগে এগিয়ে এলেও এ সংকট কাটিয়ে উঠতে 5 থেকে 7 বছর সময় লেগে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা জানি এটি একটি দীর্ঘ সফর, কিন্তু কিভাবে এগিয়ে যেতে হবে তা আমরা জানি। আমাদের দক্ষতা আছে, বিশ্বাস আছে। যুদ্ধ এবং অন্যান্য বিপদের মধ্যেও ইউক্রেনের খনি শিল্পে এখনও আশা এবং বিশ্বাসের বাতি জ্বলছে। আন্তর্জাতিক সমর্থন এবং বিনিয়োগ পেলে এই খাতটি আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা বিশেষজ্ঞদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের পাশাপাশি গোল্ড কার্ড প্রোগ্রাম চালুর ঘোষণা দিলেন তিনি। এই প্রোগ্রামের আওতায় $50 লাখ মিলবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ। পরিবর্তন আসতে চলেছে মার্কিন বিচার বিভাগ ও বাণিজ্য নীতিতেও। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে সই করে তিনি জানান, প্রতারণা ও দুর্নীতিতে ভরা এ কর্মসূচির বদলে চালু হচ্ছে নতুন গোল্ড কার্ড প্রোগ্রাম। ট্রাম্প প্রশাসন জানায়, নতুন এই কর্মসূচির মাধ্যমে $50 লাখ কেনা যাবে গোল্ড কার্ড, যার ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন গোল্ড কার্ডধারীরা। এটি হবে গ্রিন কার্ডের উন্নত সংস্করণ, যা একসময় নাগরিকত্বের পথও খুলে দেবে। কেবল ধনী ও সফল ব্যক্তিরাই এটি কিনতে পারবেন বলে জানান ট্রাম্প। এদিকে বাণিজ্য নীতিতেও বড় পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে তামার আমদানির ওপর নতুন করে শুল্ক বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে এক আদেশে তিনি জানান, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এবং স্থানীয় শিল্পকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসনের দাবি, তামা শিল্প ধ্বংস করছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীরা। তাই আমেরিকা ফার্স্ট নীতির আওতায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাইওয়ানের দক্ষিণ পশ্চিম উপকূলের কাছে মহড়া চালিয়েছে চীন। বুধবার দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এদিন চীনা সামরিক বাহিনীর 32টি যুদ্ধ বিমান ও 14টি নৌযান কোনো সতর্কতা ছাড়াই মহড়া শুরু করে। পাল্টা পদক্ষেপ হিসেবে উপকূলে নিজেদের সেনা ও নৌবাহিনী পাঠায় দ্বীপটি। বেজিংয়ের এমন পদক্ষেপ আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে মন্তব্য করে তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান। তাইওয়ানকে চাপে রাখার কৌশল হিসেবে দ্বীপটির চারপাশে প্রায় সামরিক টহল আর মহড়া চালায় চীন। এমনকি চীনা সামরিক বাহিনীর বিরুদ্ধে দ্বীপটির আকাশসীমা অতিক্রমের অভিযোগও ওঠে প্রায়। এবার বিনা সতর্কতায় তাইওয়ানের উপকূলীয় এলাকায় অনেকটা যুদ্ধের আদলে মহড়া চালালো চীন। বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এদিন সকাল থেকে হঠাৎই চীনা সামরিক বাহিনীর একের পর এক যুদ্ধ বিমান ও রণতরী জড়ো হতে থাকে দক্ষিণ পশ্চিম উপকূল থেকে প্রায় 46 মাইল দূরে। এক পর্যায়ে কয়েকটি বিমান ঢুকে পড়ে দ্বীপটির আকাশসীমায়। মহড়ায় গুলি ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তাইপে। পরে উপকূলে দ্রুত নিজেদের সেনা ও নৌবাহিনী মোতায়েন করে দ্বীপটি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সতর্কতা এবং যথাযথ পদক্ষেপ নিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বেইজিংয়ের এমন পদক্ষেপ আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে মন্তব্য করে তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান। একই সঙ্গে এই ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সুস্পষ্ট উস্কানি হিসেবেও আখ্যা দিয়েছে দ্বীপটি। তবে মহড়ার বিষয় নিয়ে মুখ খোলেনি চীন। কয়েক বছর ধরে তাইওয়ানের চারপাশে মহড়া এবং যুদ্ধবিমান ও রণতরীর টহল বাড়িয়েছে চীন। সার্বভৌমত্বের দাবি ছেড়ে দিতে তাইওয়ানের ওপর চাপ তৈরি করতে এসব পদক্ষেপ নিচ্ছে তারা। তবে বেইজিংয়ের এমন দাবির কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে তাইপে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যে কোনো যুদ্ধ মোকাবেলায় শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে চায় উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার দেশের সামরিক একাডেমি পরিদর্শনকালে কথা বলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে কিমের এমন উদ্যোগ রাশিয়ার আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ হতে পারে বলে দাবি করেছে দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা।
স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়ার একটি সামরিক একাডেমি পরিদর্শন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় যে কোনো যুদ্ধ মোকাবিলায় শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার কথা জানান তিনি। চলতি সপ্তাহে অভিজাত ক্যাডার প্রশিক্ষণের ইলসুং ইউনিভার্সিটি অব পলিটিক্স সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন কিম। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সম্প্রতি উত্তর কোরিয়ার শিক্ষা খাতে জোর দিয়েছেন কিম জং উন। বিশেষ করে শিক্ষার পাশাপাশি অস্ত্র সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। কিমের প্রত্যাশা শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জ্ঞান অর্জন করবে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করার পেছনে রুশ যুদ্ধে আরও সেনা পাঠানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়ার দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে রাশিয়ার জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছে কিম সরকার। তাই কিমের এই পরিকল্পনাকে রাশিয়ায় সামরিক ইউনিট ও প্রশিক্ষণের জন্য আরও সেনা পাঠানোর প্রস্তুতি অংশ হতে পারে বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের দারিদ্র্যের ফাঁদে পড়ে নিজের কিডনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। মার্কিন গণমাধ্যম বিবিসি জানায়, সামরিক অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি ভেঙে পড়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে এই পথ বেছে নিচ্ছেন অনেকে। সম্প্রতি মিয়ানমারের একাধিক নাগরিক অবৈধভাবে ভারতে গিয়ে কিডনি বিক্রি করেছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে অর্থনৈতিক সংকট তীব্র হয়েছে। কাজ হারিয়ে ঋণের চাপে পড়ে বেঁচে থাকার লড়াই করছে দেশটির সাধারণ মানুষ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে একদল দালাল, যারা বিপদে পড়া মানুষকে বিদেশে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করতে উদ্বুদ্ধ করছে। মার্কিন গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী নিজের পরিবারের প্রয়োজন মেটাতে মিয়ানমারের বেশ কয়েকজন নাগরিক অবৈধভাবে ভারতে গিয়ে কিডনি বিক্রি করেছেন। দারিদ্র্য, ঋণের বোঝা আর একটু ভালো থাকার স্বপ্ন, এটাই তাদের কিডনি বিক্রির কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংবাদ মাধ্যম বিবিসিকে এক কিডনি বিক্রেতা জানান, স্থানীয়ভাবে অনেককেই কিডনি বিক্রি করতে দেখেছেন, তাই তিনিও এক দালালের সঙ্গে যোগাযোগ করেন। এই দালাল ভুয়া নথি তৈরি করে তাকে ভারতে পাঠায়, যেখানে একজন বার্মিজ নারীর আত্মীয় পরিচয়ে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। একটি কিডনি বিক্রি করে প্রায় 20 থেকে 30 লাখ টাকা পাওয়া যায় বলে জানান তিনি। ভারতে এমন কিডনি কেনা বেচার ঘটনা বাড়ছে। সাম্প্রতিক এক অভিযানে পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। পুলিশের অভিযোগ, দলটি দরিদ্র বাংলাদেশিদের কিডনি বিক্রির ব্যবস্থা করছিল এবং প্রতিস্থাপনের অনুমোদন পাওয়ার জন্য জাল নথি ব্যবহার করে। কিন্তু কিডনি বিক্রির পর অনেকের শরীরে দেখা দিয়েছে নানা জটিলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈধভাবে কিডনি প্রতিস্থাপনের হার বেড়েছে, কিন্তু চাহিদার তুলনায় তা অনেক কম। আর এই ঘাটতির সুযোগ নিচ্ছে দালালরা। দরিদ্র মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে গড়ে তুলছে অন্ধকার এক বাজার। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার হার গত 9 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। গেল বছর প্রতি 1,27,000 জন কোরীয় আত্মহত্যার পথ বেছে নেয়। সরকারি তথ্য অনুযায়ী দেশটির নাগরিকদের ব্যক্তিগত জীবনে অসন্তুষ্টির কারণে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তরুণদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। গেল সপ্তাহে আত্মহত্যা করেন কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম সে রনও। ধারণা করা হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়েই আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। দেশটিতে অর্থনৈতিক সমস্যা, একাকিত্ব, বিষণ্ণতা সহ অন্যান্য কারণে আত্মহত্যার হার বাড়ছে বলে ধারণা কোরিয়া ফাউন্ডেশন ফর সুইসাইড প্রিভেনশনের। পাশাপাশি দেশটির জীবনযাত্রার মান দিন দিন অবনতির দিকে যাওয়ায় আত্মহত্যার হার বাড়ছে বলে ধারণা বিশ্লেষকদের। এক সরকারি প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আত্মহত্যার হার বাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ব্যক্তিগত জীবনের সন্তুষ্টি না থাকা। পরিসংখ্যান বলছে, গত বছর হতাশার কারণে প্রতি 1 লাখে 27 জন কোরীয় নাগরিক আত্মহত্যার পথ বেছে নেয়, যার ভেতরে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। রাজধানী সিউলের ভেতর দিয়ে বয়ে চলা হান নদীর সেতুগুলোর উপর থেকে পড়ে মানুষের আত্মহত্যার চেষ্টার ঘটনা বেড়ে গেছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। প্রতি বছরই শতাধিক মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেন বলে জানা গেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের 38টি সদস্য দেশের মধ্যে কোরিয়ার আত্মহত্যার হার সবচেয়ে বেশি। বিশ্বে যেসব ধনী দেশের মানুষের সবচেয়ে বেশি আত্মহত্যা করে, দক্ষিণ কোরিয়া তার অন্যতম। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রাজধানীর সান্তিয়াগো সহ অন্ধকারে ডুবে আছে বিভিন্ন শহর। স্থবির হয়ে পড়েছে যান চলাচল। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। এতে সড়কে চাপ বাড়ায়, তৈরি হয় ভয়াবহ যানজট।
ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও ব্যাহত হচ্ছে। জরুরি অবস্থায় ঘোষণার পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা কারফিউ জারির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রমজান মাসকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রস্তুতি। নিত্যপণ্যের বাজারে ভিড় করছেন ক্রেতারা। রমজানের আগে খাদ্যমূল্য কমানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সুবিয়ান্তো। আগামী সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নাগরিকরা ব্যস্ত আগাম কেনাকাটায়। তবে রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। স্থানীয় গণমাধ্যম জানায়, গেল সপ্তাহে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো রমজানের আগে খাদ্যমূল্য কমানোর নির্দেশ দিয়েছেন। দেশটির কৃষিমন্ত্রী জানান, যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ থাকায় নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই। চালের দাম নিয়ে কারসাজি করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কেউ কেউ দাম নিয়ে অভিযোগ করছেন, আবার কেউ বলছেন রোজার মাস শুরু হওয়ার আগে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। বর্তমান পরিস্থিতি আমাদের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। ক্রেতাদের খরচ আমাদের মতো বিক্রেতাদের উপরও প্রভাব ফেলে। ইন্দোনেশিয়ার পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চালের উৎপাদন বেড়েছে 52%। অর্জিতা শাহসিন, সময় সংবাদ। করোনা মহামারীর পর প্রথমবারের মতো পর্যটকদের জন্য দরজা খুলল উত্তর কোরিয়া। এর মধ্যে প্রবেশ করেছে একদল বিদেশি পর্যটক। গত 5 বছরে রাশিয়ার একদল পর্যটক ছাড়া আর কোনো বিদেশি দেশটিতে প্রবেশ করেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই সফর ইঙ্গিত দিচ্ছে যে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন শিল্প পুনরায় চালু করতে প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশটির প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আয় করতে চাইছে, যা পিয়ংইয়ংয়ের সংকটাপন্ন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। মহামারী শুরুর পর দ্রুত পর্যটক নিষিদ্ধ, কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ এবং সীমান্ত চলাচল কঠোরভাবে সীমিত করে কিম প্রশাসন। তবে 2022 সাল থেকে দেশটির ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি সীমান্ত খুলে দিতে শুরু করে পিয়ংইয়ং। দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় চাহিদার বাইরে শখ পূরণের টাকা নেই 100 কোটি ভারতীয়র। সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়, দেশটিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মধ্য থেকে উচ্চবিত্তের হার বাড়ছে না। তবে যারা উচ্চবিত্ত তারা আরও সম্পদশালী হচ্ছেন। বিশ্বজুড়ে ভারতের নানা অগ্রগতির কথা ছড়িয়ে পড়লেও অর্থনৈতিকভাবে এখনো অনেক পিছিয়ে দেশটি। 140 কোটি জনগণ থাকলেও দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় চাহিদার বাইরে শখ পূরণের টাকা নেই 100 কোটি ভারতীয়র। সম্প্রতি এ নিয়ে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ব্লুম ভেঞ্চার্সের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়, দেশটিতে নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের মধ্য থেকে উচ্চবিত্তের হার না বাড়লেও যারা উচ্চবিত্ত তারা আরও সম্পদশালী হচ্ছে। দেশটিতে 30 কোটি মানুষ উদীয়মান ভোক্তা হিসেবে বিবেচিত হলেও তারা খুব হিসাব করে খরচ করে। তবে ডিজিটাল পেমেন্টে ধীরে ধীরে খরচের পরিমাণ বাড়াচ্ছেন তারা। প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের ভোক্তা বাজারে বেশ কয়েকটি স্বতন্ত্র প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে প্রিমিয়ামাইজেশন বা উচ্চমূল্যের পণ্যের দিকে ব্র্যান্ডগুলোর মনোযোগ বাড়ছে। নামিদামি ব্র্যান্ডগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার দিকে নজর না দিয়ে ধনীদের জন্য উন্নত ও ব্যয়বহুল পণ্য তৈরিতে জোর দিচ্ছে। সামগ্রিকভাবে ভারতের অর্থনৈতিক প্রবণতা একটি জটিল চিত্র তুলে ধরছে, যেখানে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে এবং মধ্যবিত্ত শ্রেণী সংকটের মুখোমুখি হচ্ছে। এই প্রবণতা ভবিষ্যতে ভারতের জিডিপির গতিপথ নির্ধারণে ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডার মন্ট্রিয়ালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কানাডা বাংলাদেশ সলিডারিটির আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল দিনব্যাপী বইমেলা। এবার 13তম বইমেলার উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর সৈয়দ সাখাওয়াত হোসেন। এবারের মেলার মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরীকে সঙ্গে নিয়ে মন্ট্রিয়াল থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। কানাডার মন্ট্রিয়ালে প্রবাসী বাংলাদেশিদের অমর 21শে উদযাপন। মেরি অ্যানি স্কুলে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মন্ট্রিয়ালের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডা বাংলাদেশ সলিডারিটি 13 বছর ধরে আয়োজন করে আসছে বইমেলা। এবারের মেলা উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর সৈয়দ সাখাওয়াত হোসেন। 21শে যে চেতনা, সেই চেতনায় বাংলাদেশ গড়ার জন্য ব্যবস্থা করা, সেই ব্যবস্থা আপনারা যে অগ্রগণী ভূমিকা পালন করছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বইমেলাতে আসলে মনে হয় বাংলাদেশের কোনো এক জায়গায় চলে আসছে। সব কিছু বাংলাদেশি,
ছোট্ট একটা বাংলাদেশ গড়ে উঠে এই বইমেলার সময়। বইমেলায় কানাডার মন্ট্রিয়াল, অটোয়া, টরন্টো থেকে অংশ নেন শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী। বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি প্রয়াত হেলাল হাফিজকে স্মরণ করে বইমেলার মঞ্চ উৎসর্গ করা হয়। বৈরী আবহাওয়া ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে শত শত বইপ্রেমীর অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ ছিল জমজমাট। আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তারা সচেষ্ট। দেশ থেকে হাজার মাইল দূরের এই মন্ট্রিয়ালে আমরা এর আগে আরো 12টি একুশের বইমেলা করেছি। আজকে এটি আমাদের 13তম বইমেলা। কানাডা বাংলাদেশ সলিডারিটি মন্ট্রিয়ালের একটি সৃজনশীল সংগঠন শুরু করেছিলাম। আসলে দেশের বইমেলাকে মিস করতাম খুব বেশি, তো ওই জায়গা থেকে আসলে আমি শুরু করেছিলাম। একুশের এই যে রক্ত ঝরা যে মাস, অগ্নি ঝরা যে মাস, চেতনার যে মাস, এটাকে ধারণ করে আমরা এই বইমেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবছরের বইমেলাটা একটু ব্যতিক্রম, কেননা যে এই বছরের বইমেলায় আমরা যে স্লোগানটা দিয়েছি যে 52 ধারায় 71, আমারই বাংলা ভাষা, আমার বাংলাদেশ। বই ছাড়াও শাড়ি, গয়না সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শর্মিলা ধরের পরিচালনায় সমবেত সঙ্গীত পরিবেশন করে মন্ট্রিয়াল উদীচী শিল্পী গোষ্ঠী। স্থানীয় শিল্পীরা ছাড়াও এদিন অন্যতম আকর্ষণ রেজওয়ানা চৌধুরী বন্যার গান দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। 13তম কানাডা 21শে বইমেলার মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। কানাডা বাংলাদেশ সলিডারিটির নেতৃবৃন্দ জানান, এই বছর আগস্টে মন্ট্রিয়াল ফোবানা উৎসবেরও আয়োজন করছেন তারা। 7 সমুদ্র 13 নদীর এপারে কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হলো অমর 21শে বইমেলা। উৎসবের বিভিন্ন আয়োজনে বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের মানুষের একটি লক্ষ্য ছিল বাংলা ভাষা এবং সংস্কৃতি ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে বিদেশ বিভূঁইয়ে সমুন্নত রাখা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, মন্ট্রিয়াল, কানাডা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীকে ছাড়ছে ইসরায়েল। 4 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। তেল আবিবের হুমকির পর পশ্চিম তীরে শরণার্থী শিবির ছাড়ছেন বাসিন্দারা। ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ভুলতে হবে ইউক্রেনকে, মন্ত্রিসভার বৈঠকে বললেন ট্রাম্প। যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে পুতিনকেও ছাড় দেওয়ার আহ্বান। এবং এবার তাইওয়ান উপকূলের কাছে চীনা সামরিক তৎপরতা, সতর্কতা ছাড়াই মহড়া চালানোয় তীব্র নিন্দা তাইপের। আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজের নিরাপত্তার জন্য হুমকি আখ্যা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।